নমস্কার। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারছেন। আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আলোচনা এবং তার সঙ্গে মানসিক ভাবেও যদি কোনো বিধ্বস্ত হয়ে থাকেন, মানসিক কোনো সমস্যা থাকে, আলোচনার মাধ্যমে একটা কিভাবে সলিউশন পাওয়া যায়, অবশ্যই ডাক্তারবাবুরা আপনাদের সঙ্গে রয়েছেন এবং এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের গ্রুপ অফ ডক্টরস এবং এক্সপার্ট ডক্টররা কিন্তু সেইভাবেই কিন্তু আপনাদের সঙ্গে রয়েছেন এবং কিভাবে একটা সুস্থতার জায়গা তৈরি হয়। আয়ুর্বেদ চিকিৎসা আপনাদের কি দিচ্ছে, আয়ুর্বেদ চিকিৎসা থেকে আমরা কতটা বেনিফিটেড, অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা এমনই একটি চিকিৎসা পদ্ধতি যেটা হলো বহু পুরানো, সেই প্রাচীন একটি চিকিৎসা, একেবারে ৫,০০০ বছর আগের সেই চিকিৎসা, যা কিন্তু একেবারে প্রাকৃতিক ভেষজ গুণ সমৃদ্ধ এবং একদম ন্যাচারাল ওয়েতে আপনাকে কিন্তু একটা সুস্থতার জায়গা তৈরি করছে, যেখানে কোনো কি বলবো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, যেখানে কোনো রাসায়নিক অর্থাৎ পদার্থ দ্বারা মিশ্রিত ঔষধ নয়, নো কেমিক্যালস যেটাকে বলে, এবং তার সঙ্গে কিন্তু আমাদের যেটা হয় অপারেশন আমরা ভয় পাই, যেটা একদম বিনা অপারেশনে আপনি কিন্তু একটা সুস্থতার জায়গা তৈরি হচ্ছে এবং সুস্থ জীবন লিড করছেন। কিভাবে আমরা ভালো থাকবো এবং কিভাবে জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করব, তার কারণ যদি আমরা সুস্থ থাকি, সবল থাকি, সতেজ থাকি, তাহলে কিন্তু যে কোনো কাজেই কিন্তু আমরা কনসেন্ট্রেট করতে পারি, যে কোনো কাজেই আমরা সুন্দরভাবে মনোনিবেশ করে সেই কাজটিকে একদম সাকসেসফুল করতে পারি। সেইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা দিন কিন্তু আলোচনা চলে এবং বিভিন্ন টপিক থাকে, যেই টপিকগুলো ভীষণ আপনাদের কাছে গ্রহণযোগ্য, যেটা বলবো, তার কারণ আমাদের শরীরের ভেতরের যে অর্গানগুলো কতটা আমাদেরকে ভালো রাখলে আমরা সুস্থতার জায়গা তৈরি হবে, সেটা নিয়েই কিন্তু আমাদের আলোচনা থাকে। এখন আমাদের সেইভাবে আজকেও একটি আলোচনা রেখেছি, লিভার নিয়ে আজকে আমরা আলোচনা রাখবো। তার কারণ লিভারের সমস্যা থেকে কি হতে পারে, বা লিভারের সমস্যা যাতে আমাদের শরীরে না আসে, আক্রান্ত না হই, সেটা আগে থেকে কিভাবে আমরা সেটাকে প্রিভেন্ট করব, রোগমুক্ত হব জীবন, এই নিয়ে আমাদের আজকে বিশদভাবে আলোচনা থাকবে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক এবং মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। আজকে আমরা তাকে সঙ্গে পেয়েছি। আমাদের কিন্তু আলোচনার বিষয় আজকে লিভার সংক্রান্ত, এবং এছাড়া আপনারা নানান বিষয় আলোচনা করতেই পারেন, কিভাবে সুস্থতার জায়গা তৈরি হয়, কিভাবে ভালো থাকবেন, এবং সচেতনতার জায়গা, যেটা আমাদের এই অনুষ্ঠানটা মেনলি কিন্তু সচেতনতার আগে থেকে আপনাদের একটা অ্যাওয়ার করে দেওয়া এবং আগে থেকে অ্যালার্ট করে দেওয়া, এবং আগে থেকে কিভাবে রোগমুক্ত, যাতে আপনাদের শরীরটা যাতে রোগমুক্ত থাকে সেটা থেকে, সেটাও কিন্তু আমাদের আলোচনা থাকে। আজকে আমাদের সেইভাবেই কিন্তু আলোচনা রাখছি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ডক্টর এস ভাদুরী। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, প্রতিদিনই আমাদের বিভিন্ন আলোচনা থাকে, আমাদের শরীর বা স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আলোচনা। তার কারণ কথায় বলে না, হেলথ ইজ ওয়েলথ, তার কারণ স্বাস্থ্যই সম্পদ। সেই সম্পদটাকে আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করব, আজকে আপনার কিন্তু সেই অ্যাডভাইসটা নেব, প্রপার অ্যাডভাইস নেব, যেটা আজকের আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্গান, যেটা হলো লিভার। আমরা লিভার সম্বন্ধে আজকে আলোচনা করব। লিভারের যদি কোনো সমস্যা হয় বা হতে থাকে, বা যদি আগে থেকে আমরা কিভাবে তার সিমটমগুলো বুঝবো, বা আজকে আমরা ট্রিটমেন্টটাও জানবো এই বিষয়ে। দেখুন, লিভার আমাদের একটা খুব ভাইটাল অর্গান। অনেকগুলো ভাইটাল অর্গানের মধ্যে এটা একটা বড় কাজ করে। আর এটাও বলা যায় যে আমাদের কিন্তু লিভারটা আমাদের সেকেন্ড ব্রেন হিসাবে বলা হয়, এই জন্য কারণ এর বুদ্ধিসত্তা অনেক বেশি, অনেক কিছু কিন্তু ও বুঝতে পারে এবং নিজেকে খুব সুন্দর করে মেনটেন করতে পারে, নিজেকে সারিয়ে তুলতে পারে অসুবিধা হলে। হ্যাঁ, অবশ্যই তার জন্য আমাদের নিজেদেরও কিন্তু তাকে হেল্প করতে হয়, যাতে পরিবেশটা সুন্দর থাকে, নিজেকে যাতেও সারিয়ে তুলতে পারে। কিন্তু লিভার যখন আমরা যত্ন নিই না বা নিজেদের ওপর টর্চার করি, বিশেষত আমাদের খাদ্য খাবারের মাধ্যমে, তখন কিন্তু দেখা যায় লিভার কিন্তু করতে করতে যখন হাঁপিয়ে ওঠে। দেখুন, সবকিছুরই একটা ক্ষমতা থাকে, একটা লিমিটেশন থাকে। সেই জায়গাটা যখন নষ্ট হয়ে যায়, অটোমেটিক সেখান থেকে কি হয়, যে রোগের সৃষ্টি হয়। লিভার যখন যুদ্ধ করতে করতে বিভিন্ন ধরনের কাজ করে, বডিকে ডিটক্সিফাইও করে, শরীরকে যাতে শরীরের মধ্যে কোনো রকম বিষাক্ত কিছু না প্রবেশ করতে পারে সেটাকে মেনটেন করে, এবং আমরা যদি তার ওপরে আরো বেশি তার উপরে চাপিয়ে দিই যে সে নিজেকেও সুস্থ রাখতে হবে, দুটো মিলিয়ে সে একটা টাইমে গিয়ে হাঁপিয়ে ওঠে এবং দেখা যায় তার বিভিন্ন সমস্যা হচ্ছে। প্রথম বলবো, যেটা লিভারের সমস্যা হয় আমরা দেখতে পাই যে জন্ডিসের সমস্যা। লিভারে কিন্তু যদি দেখা যাচ্ছে বিলিরুবিনটা বেড়ে গেছে,
ব্লাডে, তার মানে হচ্ছে ও ঠিক মতো লিভারের কাজ ঠিক মতো করতে পারছে না বলে ব্লাডে বিলিরুবিনটা বেড়ে গেছে, না হলে যতটা থাকার দরকার ছিল ততটাই থাকতো। তার মানে আমাদের তখন বলবো যে এটা জন্ডিস হয়েছে। এই জন্ডিস একটা এমন সমস্যা, দেখা যায় যে সেখানে কি হয়, আমাদের কিন্তু কালারের চেঞ্জ আসে, স্কিনের মধ্যে কালারটা কিন্তু ফ্যাকাশে হতে থাকে। তার পাশাপাশি কি হয়, আমাদের পেচ্ছাপ যখন করব দেখবো যে সেটা আস্তে আস্তে সর্ষার তেলের কালার মতো হচ্ছে, হলদেটে হয়ে যাচ্ছে সর্ষার তেলের কালার মতো। এবং তার সাথে সাথে দেখবো যে চোখের যে সাদা অংশ এগুলো হলুদ হচ্ছে, ঠিক আছে। এবং পায়খানার কালারও কিন্তু চেঞ্জ হয়ে ফ্যাকাশে হতে থাকে। এই যে ব্যাপারগুলো, এগুলো তার মানে কি লিভার ঠিক মতো ফাংশন করতে পারছে না। ওর যে প্রসেসগুলো, ও যেভাবে শরীরের উপরে কাজ করে, যেভাবে কাজ করে শরীরকে ভালো রাখে, সেই পুরো কাজটা কিন্তু লিভার করতে পারছে না বলে এই সিমটমগুলো আমরা দেখতে পাচ্ছি। তার মানে লিভার ক্লান্ত হয়ে গেছে বা আহত হয়েছে বলবো। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, শরীরকে ঠান্ডা রাখতে হবে। লিভারের প্রথম কথা হচ্ছে, আমরা লিভারকে কিন্তু যত্ন করতে গেলে লিভারকে ঠান্ডা রাখতে হবে। এমন ধরনের খাদ্য খাবার খেতে হবে যেটা আমাদের লিভারকে ঠান্ডা রাখে। লিভার ঠান্ডা থাকলে আমাদের শরীর কিন্তু ঠান্ডা থাকে। তো লিভারকে ঠান্ডা রাখার মতো খাদ্য খাবার এই টাইমে কি কি পাওয়া যেতে পারে, ধরুন আখের শরবত। আখের যে রস, সেটা কিন্তু লিভার ঠান্ডা রাখার জন্য খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত আমাদের যেটা আমাদের সাইট্রাস ফ্রুটস, ভিটামিন সি যুক্ত ফুড যেগুলো আছে, ধরুন লেবু আছে, কমলা লেবু আছে, বাতাবি লেবু আছে, মৌসম্বি লেবু আছে, এই ধরনের ফলগুলো কিন্তু আমাদের লিভারকে ঠান্ডা রাখা বা লিভারকে মানে ভালো রাখার জন্য খুব উপকারী। এগুলো আমাদের খাওয়া দরকার। তার পাশাপাশি দেখতে হবে যে আমাদের সহজ পাচ্য খাবার। আমরা যদি এই সময় লিভার যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, তখন যদি আমরা অনেক বেশি প্রোটিন মাত্রায় বেশি খেয়ে নিই, প্রোটিনটা যদি ইনটেক বেশি করি, সেখানে দেখা যাবে কি যে আমার কিন্তু লিভারের কষ্ট হচ্ছে সেটাকে হজম করাতে। তো সেইগুলো অ্যাভয়েড করে হালকা খাদ্য খাবার খাবো আমরা, মানে শাক সবজি খাবো বেশি করে, সেগুলো রান্না হবে খুব হালকা ভাবে, যাতে গুরুপাক না হয়ে যায়। এগুলো মেনটেন করে কিন্তু আমাদের চলতে হবে। একদম। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? আমি পূজা বলছি। বলুন, কোথা থেকে বলছেন? আমি কোলাঘাট। আচ্ছা, বলুন, সমস্যাটা বলুন। আমার সমস্যাটা হলো যে মানে আমার মাথায় ফুসকি হয়ে যাচ্ছে। একটু একটু জোরে বলুন। বলুন বলুন, জোরে একটু বলুন। ফুসকি হচ্ছে, খুশকি হচ্ছে মাথায়। খুশকি হচ্ছে, আর কি হচ্ছে? চুলও উঠে আসছে। আচ্ছা, কতদিন ধরে খুশকি আছে মাথায়? এই 2-3 মাস ধরে। আর চুল তখন থেকেই পড়ছে? হ্যাঁ, চুল তখন ধরেই বসছে। আচ্ছা, বয়স কত আপনার? আমার বয়স 24। আচ্ছা, আর আপনার এমনি আর কোনো শারীরিক সমস্যা আছে? থাইরয়েডের সমস্যা, সুগারের সমস্যা বা গাইনির কোনো সমস্যা? গাইনির সমস্যা একটু আছে, কিন্তু থাইরয়েড নেই। আচ্ছা, গাইনির কি পিরিয়ডস কি নরমাল হয় না? না, নর্মাল হয় না, মানে দেরি একটু হয়ে যায়, মানে ডেট পেরিয়ে যায়। আচ্ছা, ডেট পেরিয়ে পেরিয়ে কি হচ্ছে। আচ্ছা, রাত্রে ঘুম কেমন হয়? হ্যাঁ, ঘুম হয়। মানসিক চাপ আছে? টেনশন তো আছে। খাদ্য খাবারের ধরনটা বলুন একটু কেমন? খাদ্য সেইরকম, মানে একটু বেশি খাই না, কম। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনি আমি টিভিতে বলছি। শুনুন। দেখুন, আপনার বয়স খুব বেশি না, কিন্তু তবু দেখুন আপনার চুল পড়ে যাচ্ছে। একটা প্রবলেম আপনার মাথায় আছে, সেটা হচ্ছে খুশকি। যখন খুশকি খুব বেশি হয়, সেটার যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু চুল পড়া শুরু করবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা কারণ। অনেক সময় চুলের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হলেও চুল পড়তে পারে, এটা আরেকটা কারণ। অনেক সময় দেখা যায় যে আপনি যে খাদ্য খাবার খাচ্ছেন তার মধ্যে পুষ্টি নেই। যেই পুষ্টিগুলো দরকার চুলের জন্য, বিভিন্ন ধরনের ভিটামিনস, মিনারেলস, প্রোটিনস যেগুলো দরকার, সেগুলো হয়তো আপনার শরীরে কম মাত্রায় যাচ্ছে। আপনি খাদ্য খাবার খাচ্ছেন, কিন্তু ওই পরিমাণের যতটা দরকার ততটা কিন্তু হচ্ছে না। আয়রনের ডেফিসিয়েন্সি, আয়রন যদি কম থাকে শরীরে, সেক্ষেত্রেও কিন্তু চুল পড়বে।
একটা কথা বুঝিয়ে দিই যে অনেক সময় দেখা যায় জলের মধ্যে খুব আয়রন আছে, তার মানে ওটা আপনার চুলের জন্য ভালো তা না, ওটা আবার ক্ষতিকারক। ঠিক আছে, কি করতে হয়, জলটা পরিষ্কার ইউজ করতে হবে, মাথা পরিষ্কার ইউজ করতে হবে, সপ্তাহে 3 দিন শ্যাম্পু করতে হবে, ঠিক শ্যাম্পু করতে হবে যেটা আপনার উপযুক্ত। এবং খুশকিটা কমানোর জন্য কিছু পদ্ধতি আছে, আমাদের এনবিপিতে কিছু প্রোডাক্ট আছে, সেই লোশনগুলো লাগালে খুশকিটা আর বাড়বে না। তার সাথে সাথে একটা ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টটা যদি আপনি আমাদের এনবিপিতে এসে করেন, সেই ট্রিটমেন্টের মাধ্যমে এই যে খুশকিগুলো পুরো একদম মেরে ফেলা যাবে, আর থাকবে না ওটা। ঠিক আছে, তাহলে কি হলো, আপনার মাথাও পরিষ্কার হয়ে গেল, খুশকিগুলো আর বাড়লো না, খুশকি একেবারে চলে গেল, এই একটা প্রবলেম সলভ হয়ে গেল। এবার আমাদের আরো দেখতে হবে, যদি খুশকি বন্ধ করার পর চুল পড়া বন্ধ হয়ে যায়, মানে নর্মাল হয়ে যায়, তাহলে কোনো সমস্যা নেই। যদি দেখা যাচ্ছে কোনো টেস্ট করে আপনার আয়রনের অভাব আছে, বা ধরুন শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে কোনোভাবে, বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে মানসিক চাপ থেকেও হচ্ছে, আর আরেকটা আপনার যেটা পিরিয়ডস এর একটা সমস্যা হচ্ছে, আরেকটু ভালো করে যদি পরীক্ষা করা যায়, দেখা যাবে যে ওখানে কোনো সময় সিস্ট আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, সেক্ষেত্রেও কিন্তু চুল টুল পড়ে বা অন্য অন্য সমস্যাগুলো আসে। তো এই পুরোটা দেখে শুনে যখন ট্রিটমেন্ট হবে, তখন কিন্তু পার্মানেন্টলি আপনার প্রবলেমটা সলভ হবে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু এরকম ট্রিটমেন্ট রয়েছে, যার মাধ্যমে আপনি এই সমস্যাগুলোকে কিন্তু সমাধান করতে পারবেন। চিন্তা করবেন না, কিন্তু ফেলে রাখবেন না। বেশি যত বাড়বে সমস্যাটা, তত কিন্তু আপনার সময়ও বেশি লাগবে আর ক্ষয়ক্ষতিও বেশি হয়ে যাবে ততদিনে। তাই ওই রকম করে না ফেলে রেখে একবার হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন। একদম অবশ্যই। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি শুক্লা দত্ত বলছি। আমার মেয়ে ডরথি দত্ত সম্বন্ধে জানতে চাই বড়। হ্যাঁ, কি বলুন। সমস্যাটা বলুন। আচ্ছা দাদা, আপনি যে সম্বন্ধে আলোচনা করছেন লিভার, ওর হ্যাঁ। 3 বছর আগে ও 2বার করোনা হয়ে গেছিল, তারপরে ডেঙ্গু, এগুলি সব হয়েছে। লিভার খুব মানে লিভারের উপরে একটা কালো দাগ পড়েছিল রিং এর মধ্যে, কিন্তু জন্ডিস হয়নি। তখন শরীরের অবস্থা খুব খারাপ ছিল। যাই হোক, মডার্ন ডাক্তারকে দেখিয়ে মোটামুটি ঠিক আছে। ইউডিলিপ ওষুধের নাম বলতে নেই, তাও বলছি ইউডিলিপ আছে, ওটা কন্টিনিউ করেছিল কয়েক 3 মাস। তারপরে এখন কি লিভারের জন্য কি করণীয়, কি সাবধানতা অবলম্বন করতে হবে? এখন কোনো সমস্যা হচ্ছে, কোনো ব্যথা বা পেচ্ছাবের রং বদলে না, যাওয়া? না না, সেটা হচ্ছে না, কিন্তু ওর এরকম তো হয়েছে 3 বছর আগে। পায়খানা কেমন হচ্ছে এখন? পায়খানাও কোষ্ঠকাঠিন্য আছে। আচ্ছা। আমার হচ্ছে অফিসের শিডিউলটা খুব অনেকটা দূর ডিস্টেন্স। সকাল 8:30টায় বেরোয়, রাতে 8:30টায় ঢোকে। কি খাদ্য খাবার খায়? খাদ্য খাবার তো দেখুন, আজকাল দিনে ছেলে মেয়েরা তো বাইরে খায়, ঘরেরও যতটা পারি চেষ্টা করি। দেখুন, আপনি ওনাকে বোঝাতে হবে, ঠিক আছে? বাইরে আজকালকার ছেলে মেয়েরা খায় ঠিকই, আবার আজকালকার ছেলে মেয়েরা বুদ্ধিমত্তাও অনেক বেশি, অনেক কিছু বুদ্ধি, মানে বুদ্ধিটা অনেক ভালো, ঠিক আছে, বুঝতে পারে বোঝালে। তো আপনার একটা কথা বোঝাতে হবে যে যা খেয়েছিস এতদিন খেয়েছিস ঠিক আছে, কিন্তু নিজেকে সুস্থ রাখতে গেলে, কাজটা যদি যতদিন না রিটায়ার হচ্ছে তত বছর অবধি চাকরি করতে গেলে নিজেকে সুস্থ রাখতে হবে। আর খালি বড়ি ট্যাবলেট খেয়ে খেয়ে নিজের রোগটাকে চেপে রেখে বেশি দিন রাখা যাবে না। যখন ওটা বাড়াবাড়ি হয়ে যাবে, একবার তো হয়েছে বললেন, বাড়াবাড়ি হয়ে গেলে পরে বাড়াবাড়ি, কিন্তু ভীষণ বাড়াবাড়ি। এমন অবস্থা, ওকে যে বাঁচাতে পারবো সেটা ভাবতে পারিনি। তাহলে তো একটা শিক্ষা নেওয়া এখান থেকে উচিত, প্রথম কথা। হ্যাঁ। দেখুন, যে চাকরি করছে তার বুদ্ধি আছে, ঠিক আছে, সে বুঝবে না তা না, কিন্তু যদি নিজের সম্বন্ধে গাফিলতি করে, মানে সচেতন না হয়, তাহলেই প্রবলেম। এটা বোঝান ভালো করে। আর মানে যেগুলো বাইরের খাওয়া দাওয়ার গুলো পুরো এখন বন্ধ করতে বলুন প্রথমে, ঠিক আছে? হ্যাঁ, বাড়ি থেকে খাবার দিয়ে দিই। কিন্তু আরেকটা কথা হলো যে আজকাল দিনে ছেলে মেয়েরা যে সমস্ত মানে করে, মানে কি বলবো, পার্টিতে যে সমস্ত করে, সেগুলি কিন্তু ও কোনো দিন করেনি একদম। হ্যাঁ, ড্রিঙ্ক করা বা এগুলো বলছেন তো? কোনো দিন না, কোনো দিন না। কিন্তু ও যেহেতু মার্চেন্ট ডাইজের একটা বড় কোম্পানি থেকে করে, কিন্তু কোনোদিন ওদের পার্টি ওখানে কোল্ড ড্রিঙ্কস পর্যন্ত ও ওখানে খায় না। আচ্ছা আচ্ছা, এগুলো খায় না এখন, বাইরের খাবার খাচ্ছে না? কোনো দিন না। না, এমনি বাইরের খাবারও খাচ্ছে না কিছু, তাই তো? বাইরে খাবার তো খায়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, ঠিক আছে, আপনি শুনুন। এবার হ্যাঁ, আপনি টিভিতে- শুনতে থাকুন, আমি টিভিতে বলছি শুনুন, ব্যাপারটা। আপনি টিভিতে দেখুন, শুনুন। এই ব্যাপারটা যেটা একদম জোর করে তো করানো যাবে না, বুঝিয়ে যতটা পারা যাবে। যেহেতু ওনার প্রবলেমটা এত বড় হয়েছিল, আপনিও বুঝছেন, আমিও বুঝছি, ওনারও বুঝতে হবে ব্যাপারটা, যে
আহ, অনেকগুলো রোগে বড় মানে না মেইন বলছি আমি যেটা হুম। হচ্ছে যে রোগটা হয়ে গেছে সেটা যাতে আর ফিরে না আসে সেটা মাথায় রাখতে হবে। আমি একটা নিয়ম বলে দিচ্ছি এইভাবে করলে ভালো। প্রথম কথা বলবেন যে দুধ, চা, চিনি দিয়ে এগুলো সব বন্ধ করতে, দুধের প্রোডাক্ট না খেতে, ঠিক আছে? বাটার, চিজ এগুলো সব বন্ধ করে দিতে। যদি পিওর ঘি পাওয়া যায়, ঘিয়ের কোয়ালিটি যদি খুব ভালো হয়, যে আপনি জানেন এই ঘিটা ভালো, তাহলে ঘি পাতে খেতে পারে, কিন্তু বাটার, চিজ এগুলো একদম বর্জন। দইয়ের ঘোল খেতে পারবে খুব ভালো, টক দই দিয়ে যে ঘোল বানায় বাড়িতে, 100 গ্রাম টক দই দিয়ে 300 গ্রাম জল দিয়ে ওটা মিক্সিতে ফেটিয়ে ওপর থেকে ফেনাটা ফেলে দেবেন, ওটার মধ্যেই ক্রিমগুলো থাকে, ওটা ফেলে দিয়ে যেটা থাকবে তরল পদার্থ যেটা, সেটার মধ্যে একটু বিট নুন, একটু গুঁড়ো কি বলে জিরের গুঁড়ো করে দিয়ে ওটাকে খেতে দেবেন ডেইলি দুপুরে ভাত খাওয়ার পর। যদি দুপুরে অফিস থাকে তাহলে যখন খেয়ে বেরোবে তখন তখন কি ওটা কিন্তু পেটটাকে ঠিক রাখবে, লিভারটাকেও ঠান্ডা রাখবে। ডেইলি বলবেন দুটো ফল কেটে দিয়ে দেবেন, হচ্ছে বাতাবি লেবু হোক বা মৌসম্বি লেবু হোক বা কমলা লেবু হোক, এই ধরনের ফলগুলো ডেইলি দুটো করে কেটে দিয়ে দেবেন, ঠিক আছে? বাতাবি লেবু হলে পরিমাণ মতো দিয়ে দেবেন, যাতে ওখানে গিয়ে খেয়ে নেয়। ওখানে যে টিফিনটা করবে তার সাথে না খায়, কিছুক্ষণ আগে অথবা কিছুক্ষণ পরে যাতে খায় ওই খাবারটা। এটা মেনটেন করতে বলুন। রাতে বেশি রাতে খেতে না করবেন, আর্লিয়ার খেতে বলবেন। ধরুন 8টায় ফিরে এলো, 9টা 10টার মধ্যে যেতে, বা এসে অন্য কিছু খাবার না খেয়ে যাতে ডিনারটা করে ফেলেন, এটা ভালো হবে। ডিনারে হালকা খাবে, রাতে হালকা খাবে, সকালে হালকা খাবে, দুপুরে একটু ভারী খেলেও চলবে। এবার যদি ওনার টাইমটা এমনই হয় যে 8টায় বেরিয়ে যাচ্ছে, দুপুরে বাড়িতে মানে দুপুরবেলা ভাত টাত খাওয়া হয় না, অন্য হালকা খাবার খায়, তাহলে ব্রেকফাস্টে খেতে পারে, সব রকমই খাবার খাবে। তেল, মশলা, ঝাল এগুলোকে অ্যাভয়েড করবে যতটা পারা যায়। আরেকটা জিনিস, চা না খেয়ে ব্ল্যাক কফি খেলে কিন্তু লিভারকে ডিটক্স করা যায়, এটা একটা ভালো জিনিস লিভারের জন্য। কফিটা ভালো, ব্ল্যাক কফি, তার মধ্যে চিনি দেবেন না, দরকার পড়লে একটু গুড় দিয়ে দেবেন। এটা খেতে পারে একবার বা দুবার। এটা মেনটেনেন্সের কথা বললাম। এবার যদি দেখছেন যে শরীরে কোনো রকম সমস্যা হচ্ছে, যে পেচ্ছাপ হলুদ হয়ে যাচ্ছে, বা লিভারের জায়গায় ব্যথা করছে, বা এই যে কনস্টিপেশন, এইটা যদি কমাতে হয় তাহলে কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। শুধু আপনি ওই কিছু ওষুধ খেয়ে নিলেন যখন যখন কনস্টিপেশন হলো, তাতে সারবে না। এবং এই কনস্টিপেশনটা থাকলে কিন্তু গ্যাস, অম্বল এগুলো বেড়ে যাবে। তখন আবার গ্যাস অম্বলের ওষুধ খেলে সেটাও কিন্তু বেশি দিন খেলে ক্ষতি করবে শরীরের মধ্যে। যদি দেখছেন কনস্টিপেশনটাকে সারাতে হয়, তাহলে আমাদের কাছে নিয়ে আসুন, এনবিপিতে একবার কিছুদিন ট্রিটমেন্ট করলেই এটা সেরে যাবে, এবং আমরা তখন ওনাকে বুঝিয়ে দেব যে কিভাবে মেনটেন করতে হয়। তাহলে আরো ভালো পরামর্শও পেয়ে যাবে, চিকিৎসাটাও হয়ে যাবে, উনি সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, বেশ কিছুদিন পর যখন দেখবো যে রিপোর্টে লিভার একদম ভালো হয়ে গেছে, তখন উনি বাইরের খাবার অল্প কিছু খেলো বুঝে বুঝে, তাতে কোনো অসুবিধা নেই। খুব সুন্দরভাবে কিন্তু ডাক্তারবাবু আপনাদের অ্যানালিসিস করে দিচ্ছে, এগুলোকে মেনটেন করলে অবশ্যই সুস্থ থাকবেন এবং আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন নিশ্চয়ই ভালো থাকবেন। আরেকজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন ঋতুব্রত ঘোষ বলুন কি সমস্যাটা বলুন। ঋতুব্রত ঘোষ ফ্রম ব্যারাকপুর থেকে বলছি। আমি আপনাদের প্রোগ্রাম নিয়মিত দেখি হুম, এবং আমার ভীষণ ভালো লাগে। হুম, যেটা বলতেই হয়, আমার এক রিলেটিভ আপনাদের এই জায়গায় মানে আপনাদের চেম্বারে গিয়েছিল এবং এখন সুস্থ আছে, ভালো আছে। আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমার দীর্ঘদিন ধরে কোমরে একটা ব্যথা আছে আচ্ছা। এবং সেই ব্যথাটা ক্রমাগত বাড়তে থাকে। আমি বুঝতে পারছি না কিভাবে এটা নিরাময় করবো, যদি কিছু বলে দেন আপনারা। আপনার বয়সটা বলুন। বয়সটা 32 প্লাস। আচ্ছা শুনুন আচ্ছা, ডাক্তারবাবু। আপনার যে ব্যথাটা রয়েছে এটা কোন আমার ওজন খুব একটা বেশি দাও না, কোন জায়গাটা অ্যাকচুয়ালি ব্যথাটা হচ্ছে? একদম পিঠের নিচের দিকটা, হ্যাঁ, মানে পিঠ যেখানে শেষ হচ্ছে একদম পিঠের নিচের দিকটা, কোমরের দিকটা। কোমরে কোমরে হ্যাঁ, কোমরে। ব্যথাটা কি পায়ের দিকে নামছে? ব্যথাটা লাগছে যখন হাঁটাচলা করছি, তখন দীর্ঘক্ষণ হাঁটাচলা, প্লাস হাঁটাচলার পর যখন ঘুমোতে যাচ্ছে তখন রাতে। আচ্ছা, আর আপনার কাজের ধরন কেমন? কাজের ধরন হচ্ছে অফিসে বসে কাজ করতে হয় দীর্ঘক্ষণ কম্পিউটার বা ল্যাপটপের সাথে, কিন্তু হাঁটাচলা বা গাড়ি চালানো এগুলো হয় কম বেশি। আচ্ছা,
আচ্ছা, আপনি আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আপনি কি রেগুলার কোনো ব্যায়ামের মধ্যে থাকেন? না, রেগুলারলি ব্যায়াম নিয়ম করে কিছু ব্যায়াম করা হয় না, তবে আচ্ছা, হাঁটা চলা বা স্বাভাবিক ঠিক। কাজকর্ম করা সেগুলো হয়। ঠিক আছে, আমি বলছি আপনাকে ব্যাপারটা, শুনতে থাকুন। আপনি টিভিতে শুনুন। দেখুন, এই যে ব্যথার সমস্যা, ব্যথা হচ্ছে একটা কিন্তু আমাদের কি বলবো সিমটম, এটা কোনো রোগ না। কোনো একটা রোগ শরীরের মধ্যে যখন বাসা বাঁধে তার থেকে ব্যথার সৃষ্টি হয়। তো আপনার ক্ষেত্রে কোমরে ব্যথাটা হচ্ছে কখন, যখন আপনি বেশি পরিশ্রম করছেন, মানে হাঁটাচলা বেশি করে ফেলছেন, তারপরে এসে বাড়িতে যখন রেস্ট নিচ্ছেন তখনও ব্যথাটা থাকছে। অ্যাকচুয়ালি কি হয়, আমাদের ব্যথাটা দুরকম হয়। একটা হচ্ছে হাড়ের কোনো ডিফেক্টের থেকে, আরেকটা, দুটো বলবো না, 3 রকম হয়। আরেকটা হচ্ছে মাংসপেশির ক্ষমতা যদি কমে যায় তখনও ব্যথা হতে পারে। আরেকটা হচ্ছে নার্ভের উপরে যখন চাপ পড়ে। এবার আপনার কোমরে এটা দেখতে হবে আমাদের এক্সরে করে, যে ওখানে যে আমাদের কোমরের যে হাড়টা আছে ওটার অনেক রকম প্রবলেম হয়। কেমন? অনেক সময় হাড়টা যেদিকে বেঁকে থাকার কথা সেদিকে না বেঁকে উল্টো দিকে বেঁকা শুরু করে, অথবা স্ট্রেট হয়ে যায়, তখন কিন্তু ব্যথা হতে পারে। আবার অনেক সময় যায় দুটো হাড় যে আছে, মানে অনেকগুলো হাড় দিয়ে তো মেরুদণ্ডের হাড়টা তৈরি, একটা হাড় আরেকটা হাড়ের সাথে লেগে গেছে, মানে ফিউজড হয়ে গেছে, তখন ওখানে ব্যথা হতে পারে। অনেক সময় কোনো কারণে হয়তো আপনি দুটো হাড়ের মাঝখানে একটা করে কুশন থাকে, একটা করে ডিস্ক বলে, ওই ডিস্কটা সরে গেছে বা ফুলে উঠেছে, সেখান থেকেও ব্যথা হতে পারে। আবার যে আপনি যে পরিশ্রম বেশি করছেন, মানে যখন বেশি হাঁটাচলা করছেন, আপনার কিন্তু কোমরের মাসেলগুলোর মুভমেন্ট হয়, ঠিক আছে? এবার যদি আপনার মাংসপেশি দুর্বল থাকে, যে আপনার মাংসপেশি অতটা লোড নিতে পারছে না, যেহেতু আপনি ব্যায়াম করছেন না, আমি যেটা বলছিলাম, এবং বসে কাজটা বেশি, তার জন্য যখন হেঁটে ফেলছেন তখন কোমর ধরে যাচ্ছে। প্রত্যেক ব্যক্তিরও কিন্তু সেটাই হতে পারে, যার যেরকম ক্যাপাসিটি তার থেকে যদি বেশি হেঁটে ফেলে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে, তখন ওই মাংসপেশির ওপর বেশি চাপ পড়ে, মাংসপেশি দুর্বল হলে তাহলে কিন্তু ব্যথা হতে পারে। তো এরকম অনেকগুলো কারণ হতে পারে। আবার দেখা যেতে পারে যে ওখানে লাম্বার স্পন্ডিলোসিস হয়েছে কিনা, এটাও দেখা যেতে পারে। তো এটার জন্য আপনার একবার আসতে হবে। আপনার ভারী বেশি তুলছেন না আপনি বললেন, আমি শুনলাম, ঠিক আছে। তাছাড়া সামনের দিকে বেশি ঝুঁকবেন না। যখন ঘুমোবেন, চিত হয়ে ঘুমোলে একদম সোজা জায়গায় ঘুমোবেন যেখানে শক্ত ভাব আর থাকে, বা কাত হয়ে শুলে একটু মেনটেন করে ঘুমোবেন যাতে বেকায়দায় না লেগে যায়, ঠিক আছে, যাতে হাড়টা স্পাইনটা ঠিক থাকে। আর তার সাথে এসে আমাদেরকে একবার দেখিয়ে নিন, আমাদের এখান থেকে ডাক্তারবাবুরা আপনাকে প্রপার গাইড করবে এবং ট্রিটমেন্ট আছে। যদি দেখা যাচ্ছে কোনো বেশি ক্রিটিক্যাল কিছু আছে, তার জন্য কিন্তু কোনো অপারেশন করতে হবে না। আমাদের এখানে পঞ্চকর্মা থেরাপি আছে, সেই পঞ্চকর্মা থেরাপির মাধ্যমেই কিন্তু আপনি ওই ক্রিটিক্যাল সমস্যাটাকেও সমাধান করিয়ে নিতে পারবেন। আরেকজন বন্ধু রয়েছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো। বলুন বলুন। হ্যাঁ, বলছি যে এই পায়ের ডিমগুলো, কোথা থেকে বলছেন আপনি, কোথা থেকে? আমি সোনারপুর থেকে। আচ্ছা, বলুন সমস্যাটা বলুন, কি হয়েছে? ওই পায়ের ডিমে ব্যথা, হাতের ভেতর কামড়ায়। আচ্ছা, হাতের ভেতর পায়ের ভেতর কামড়ায়, তাই তো? না, পায়ের ডিমে ব্যথা, হাতের ভেতর কামড়ায়। এগুলো কি নার্ভের সমস্যা? বুঝলাম না, পায়ের কি বললেন? পায়ের ডিমে ব্যথা, ও হাতের আচ্ছা, হ্যাঁ, ভেতর কামড়ায়। আচ্ছা আচ্ছা। আপনার সুগার আছে কি? না 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 না। বয়স কত আপনার? 55। 55। হাঁটা চলা কেমন করেন? হাঁটা চলার মোটামুটি হয় জানেন। আচ্ছা, ব্যথাটা কখন হয়? হাঁটা চলা করলে বেশি নাকি অন্য আর সময়? হাঁটা চলা করলে বেশি হয়। ওজনটা কেমন আপনার? ওজন কত? ওজন কম, ওজন 46। ও বাবা, আচ্ছা। ঠিক আছে। দেখুন, মেইন কতদিন ধরে হচ্ছে আপনার এই প্রবলেমটা? আমার এই ইউটাস অপারেশনের পর থেকে এই জিনিসগুলো হচ্ছে। আচ্ছা, এখন বয়স বলেন 55 না? 55। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনুন, আপনি আমি টিভিতে বলছি। শুনুন। দেখুন, মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন সময়ে হরমোন চেঞ্জ হয়, ঠিক আছে, সেখানে মহিলাদের ক্ষেত্রে ব্যথার সমস্যাটা কিন্তু দেখবেন বেশি। আর্থারাইটিস থেকে শুরু করে নার্ভের সমস্যা, এগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি। এবং আপনার যে বয়স হয়ে গেছে সেখানে তো আপনার একটা সার্জারি হয়েই গেছে, তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো আসতে পারে। আবার সুগার যদি কারো থাকে তাদেরও কিন্তু দেখা গেছে এই মাসেল, এই ডিমগুলো, পায়ের যে ডিমটা আপনি বললেন, সেখানেও কিন্তু ব্যথা হয়, কামড়ায়, ঠিক আছে, পায়ের পাতাটা ঝিনঝিন করে, এগুলোও হয়। আপনি যদি কোনো ডাক্তার দেখিয়ে থাকেন, সেই রিপোর্টগুলো নিয়ে আমাদের কাছে চলে আসুন। আর যদি দেখিয়ে না থাকেন,
তার জন্যও চিন্তা নেই, আমাদের এখানে কিন্তু এর ট্রিটমেন্ট আছে। তবে কেন সামনে আসতে হবে? কারণ সামনে না এলে আমরা বুঝতে পারবো না যে আপনার কি কারণে হচ্ছে ব্যথাটা। ব্যথাটা তো একটা সিমটম, এটা কোনো রোগ না। মানুষের মাথাও ব্যথা হয়, পেটেও ব্যথা হয়, হাত পায়ে জয়েন্টেও ব্যথা হয়, বিভিন্ন কারণে ব্যথা, আঘাত লাগলেও ব্যথা হয়। তো ব্যথাটা শুধু একটা সিমটম। যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটা যদি আমরা জানতে পারি আপনি আসার পর, অটোমেটিক তার ট্রিটমেন্টটা সুন্দর হবে এবং দেখবেন তাড়াতাড়ি সেরে যাচ্ছে। এর কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট আছে। অনেক সময় কি হয়, নার্ভগুলো দুর্বল হলে সেখান থেকেও হয়, যদি ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয় অনেক সময় সেখান থেকেও হতে পারে। আর তাছাড়া তো বললাম অন্য কারণগুলো। তো একটা কাজ করুন, আপনি আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন, করে আমাদের কাছে আসুন। এর ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্টগুলো আপনি করালে আস্তে আস্তে কিন্তু ইমপ্রুভমেন্ট আপনি বুঝেই যেতে পারবেন। একদম, আমরা অবশ্যই জানবো, আলোচনায় ফিরবো। তার আগে একটু বলে দিচ্ছি, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা আমি একটু জানিয়ে দিচ্ছি। আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে উপস্থিত থাকছেন, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, এবং আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন, মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, কাকদ্বীপে উপস্থিত থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন। এছাড়া কিন্তু দিল্লিতে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, হেরিয়াতে ডক্টর এ হালদার থাকছেন। এছাড়া মেচেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল উপস্থিত থাকছেন, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার উপস্থিত থাকছেন, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার। এছাড়া আপনারা আগরতলাতে থাকছেন কিন্তু ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর থাকছেন, এবং শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য উপস্থিত থাকছেন। আলিপুরদুয়ারে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, সেটা কিন্তু ওপেনিং হচ্ছে 27/4/25, অর্থাৎ এপ্রিল মাসের 27 তারিখ কিন্তু ওপেনিং হচ্ছে আলিপুরদুয়ারে, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা প্রথম দিন উপস্থিত থাকছেন। জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। আপনাদের একটা গুড নিউজ দিতেই হয়, যেটা কিন্তু 11ই মে কিন্তু রানীহাটিতে, মে মাসের 11ই মে, আমরা এপ্রিল এবং মে মাসের শিডিউলটা জানালাম, 11ই মে কিন্তু রানীহাটিতে চেম্বার থাকছে, সেটা কিন্তু আপনার ডিটেলসটা জেনে নেবেন। আপনারা জানেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রামে অবস্থিত, সেখানে কিন্তু সোম থেকে শনি প্রত্যেকটি ডক্টরকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে পাচ্ছেন, এবং দক্ষিণ কলকাতার ল্যান্সডাউনে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, এবং হাওড়া, শিবপুর, বাল্টিগুড়িতে বন্ধুরা পাচ্ছেন অবশ্যই চেম্বার, এবং প্রত্যেক বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা আমতলাতে পাচ্ছেন, সেখানে কিন্তু ডক্টর বি শর্মা উপস্থিত থাকেন। এবং হেল্পিং নাম্বারটা আমি একটু বলে দিচ্ছি, যেটা টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, 9830235527, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি কিন্তু ডিটেলসটা জানতে পাচ্ছেন। আর কোথাও যদি আপনি চিকিৎসা করে থাকেন, তার প্লিজ কিন্তু আপনার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো ক্যারি করবেন, নিয়ে আসবেন। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি পাটানগর থেকে বলছি। বলুন, সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যাটা আমার বাচ্চার, ওর না বুকে কফ বসেছে। আচ্ছা, হ্যাঁ, তা কি করবো মা? বয়স কত কার বাচ্চার? বুকে? বাচ্চার বয়স কত? বাচ্চার বয়স 19+। আচ্ছা, বুকে কফ বসেছে, কোনো ট্রিটমেন্ট করাচ্ছেন না? না, সেরকম ভাবে কিছু করাইনি। আগে তো গত বছর অসুস্থ ছিল, সেই করেছি। এখন একটু দেখে একটু বেলে করছে। এখন কফ বসলে কিছু খেতে চাইছে না, খালি জ্ঞান জ্ঞান করছে। অত বড় ছেলে, এখন বিরক্ত। তো নিঃশ্বাসের কি কষ্ট হচ্ছে? না, কোথাও তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে, হালকা হালকা। হ্যাঁ, তো ডাক্তার দেখাননি কেন? কতদিন ধরে হয়েছে? ডাক্তার ঘরে তো একটা সিরাপ ছিল খাইছে, আর আমি ঘরে ওই মধু, তুলসী পাতা, শিউলি পাতা রস করে খাওয়াচ্ছি। না, ওরকম না। দেখুন, এটা ব্যাপারটাকে সিরিয়াসলি নিন। আগের বছর এত ভুগেছে আপনি জানেন, তাও যদি সিরিয়াসলি না নেন তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হতে পারে। আপনি আমাদের কাছে একবার নিয়ে আসুন। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাটানগর। বাটানগর থেকে আপনি ল্যান্সডাউনে চলে আসতে পারবেন, বেশি দূর না, ঠিক আছে? ওখানে আমাদের ক্লিনিক আছে, ওখানে এসে দেখিয়ে নিন। হেল্পলাইন নাম্বার একটা কল করে নিন। এটা আয়ুর্বেদ ট্রিটমেন্ট আছে ভালো, যে শ্বাসের কষ্টটাও কমবে, ঠিক আছে? তার পাশাপাশি যেটা ওই কফটা যাতে উঠে আসে, বসে না যায়, তার জন্য কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। তাহলে কিন্তু আস্তে আস্তে এটা ঠিক হবে। এটা নিঃশ্বাসের কষ্ট হচ্ছে,
পরে স্প্যাজমটা বেড়ে গেলে তো তখন ইমার্জেন্সি সিচুয়েশন হয়ে গেলে আপনি তো কষ্টে অসুবিধাতে পড়বেন, তখন খেতে পারছে না, ভেতরে কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা সেটাও দেখার ব্যাপার আছে, ঠিক আছে? আর আপাতত তার সাথে সাথে 2-1 দিনের মধ্যে চেষ্টা করুন নিয়ে আসতে। আজকে থেকে দুটো জিনিস করা শুরু করুন। একটা হচ্ছে একটা পাত্রে গরম জল, ফুটন্ত গরম জল রাখবেন একটা ডাইনিং টেবিলের ওপরে, আর পাশে থাকবেন একজন, ঠিক আছে? আর ওকে বলবেন ভাপ নিতে, কিরকম ধুয়োটা উঠবে যেরকম, ও নাক দিয়ে টানবে, মুখ দিয়ে টেনে টেনে ওই যে গরম ভাপটা, সেই ধুয়োগুলো ও গলার ভেতর দিয়ে যখন লাংসে যাবে, লাংসে যে জমে থাকা কফটা ওটা পাতলা হবে, ওর নিঃশ্বাস নিতে এটা মানে কষ্ট কম হবে। এটা সারাদিনে 2 থেকে 3 বার করা শুরু করুন। দ্বিতীয়ত অবশ্যই যাতে স্নান করে, ঠিক আছে? অবশ্যই যদি জল ঠান্ডা থাকে তাহলে হালকা গরম করে যাতে হোক, স্নান যাতে করে, স্নানটা যাতে বন্ধ না করে, কারণ স্নান বন্ধ করলে শরীর কষে গিয়ে ওগুলো আরো জমে যায় কফগুলো। তৃতীয়ত এসির মধ্যে থাকবে না এখন, এসির মধ্যে থাকবে না, আর চুল যাতে ভালো করে মোছে, ঠিক আছে? এগুলো মেনটেন করুন, রোদে না বেরায়। আরেকটা কাজ করতে বলুন, আমি একটা তো বললাম ভেপার নেওয়া, আরেকটা বলুন যে তুলসী পাতা দেবেন, বাসক পাতা দেবেন, পিপুল দেবেন, যষ্টি মধু দেবেন, লং দেবেন, ঠিক আছে? এই সবগুলো একসাথে করে মানে 1 গ্লাস জলকে ফুটিয়ে সবগুলো দিয়ে ফুটিয়ে হাফ গ্লাস করবেন। ওই হাফ গ্লাস মানে যাতে 1 কাপ হয়, ওই 1 কাপ জলটার মধ্যে একটু মধু দেবেন, ভালো একটু মধু দেবেন, দিয়ে চায়ের মতো চুমুক দিয়ে খাবে। এবার সারাদিনে 3 থেকে 4 বার এটা খাওয়াবেন, ঠিক আছে? এইটা করুন, দেখবেন হালকা হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখানে এসে দেখিয়ে নিন, হ্যাঁ? ফেলে রাখবেন না এটা, দেখুন কষ্ট পাচ্ছে, আগের বার এত ভুগেছি আপনি জানেন নিজেই। এখন বাড়ির ওই কাপ সিরাপ খাইয়ে কিচ্ছু হবে না, কাপ সিরাপে ওরকম কোনো রোগ সেরে যায় না, ঠিক আছে? প্রপার ট্রিটমেন্ট করাতে হবে। আপনি বাড়িতে যে খাইয়েছেন, আগে যা হয়েছিল এখন একরকম নাও হতে পারে, 1000 রকম কাপ সিরাপ আছে। ডাক্তারবাবু দেখাতে হবে, আর আমাদের এখানে আসুন, আমরা দেখবো, দেখে প্রপার ওষুধ দেবো, দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আপনি ফোন নাম্বার দুটো নোট করে রাখুন, এবং আয়ুর্বেদ চিকিৎসা খুব সুন্দর ট্রিটমেন্ট আছে, আপনারা নোট করে রাখুন। নাম্বার দুটো অবশ্যই, হেল্পিং নাম্বার দুটো নোট করে রেখে আপনারা চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট করে। একদম আমরা একটু অবশ্যই আমরা একটু দেখে নেব এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যারা এসেছেন এই ক্লিনিকে বা প্রতিষ্ঠানে বা সংস্থায় এসে ডাক্তারবাবুদের পরামর্শ, ডাক্তারবাবুদের ট্রিটমেন্ট নিয়ে তারা কতটা ভালো সুস্থ সবল সতেজ জীবন ফিরে পেয়েছে, তার আনন্দ উচ্ছ্বাস এবং কতটা আনন্দিত উচ্ছ্বসিত হয়ে আবেগপ্রবণ হয়ে তাদের বাইটগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরছি। আসুন আমরা সেটা দেখে নিই। ম্যাডাম আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। তখন অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন, আপনি আমাদের এনবিপি তে এসছেন একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? সুগারের ওষুধ খাচ্ছি না। আর তারপরে ব্যথার ওষুধ আমি থেকে বন্ধ করে দিয়েছি। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফেরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? আচ্ছা, আমি একদম। তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাই। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল। আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর।
আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, খুব ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো, আছে, হ্যাঁ। ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপি তে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপি তে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাবের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি কোথেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছে। আচ্ছা, তারপরে আপনাদের সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখেছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয়। কিচ্ছু হয়নি। ওই আচ্ছা, মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হচ্ছে, মানে ওষুধটা ছাড়তে পারেনি তো? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। বিনোদ শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল আর সেটা? সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখেছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ। পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, সেটাই আমি স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। আপনারা অবশ্যই দেখলেন যে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে এসে ডক্টরদের পরামর্শ, ডক্টরদের চিকিৎসা, ডক্টরদের অবশ্যই তাদের প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষ কতটা সুস্থতার জায়গা তৈরি হয়েছে, সুস্থ জীবন লিড করছে, তারই কিন্তু কিছু ক্লিপিংস আপনাদের কাছে আমরা তুলে ধরি। এবং এরকম দু তিনটে চারটে হয়তো এক্সাম্পল দিচ্ছি। এইরকমই কিন্তু অসংখ্য মানুষরা আসছেন বিভিন্ন প্রান্ত থেকে, এসে তারা কিন্তু সুস্থ জীবন ফিরে পেয়ে কতটা আনন্দিত, উচ্ছ্বসিত, নির্মল হাসি, এবং তারা আবেগপ্রবণ হয়ে আপনাদের কাছে সেটাই বক্তব্য পেশ করছে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অবশ্যই আজকে কিন্তু আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর এস ভাদুরীকে আমরা সঙ্গে পেয়েছি। আমাদের আজকের যে আলোচনাটা চলছে কিন্তু লিভার নিয়ে, অর্থাৎ লিভার ওরিয়েন্টেড নিয়ে, কি প্রবলেম হতে পারে লিভারের সমস্যা হলে এবং কি কি রোগ আসতে পারে আমাদের শরীরে, সেটা নিয়ে আবার আমরা এগিয়ে যাব আলোচনায়। হ্যাঁ, এবার আমরা যে জন্ডিসের কথাটা শুনলাম একটা, তারপরেও আরো ব্যাপার আছে। দেখুন, হেপাটাইটিস, বিভিন্ন ধরনের হেপাটাইটিস A, B, C অনেকগুলো আরো আছে।
তো এই হেপাটাইটিস কি হয়, সেখানেও কিন্তু একটা মানে ইনফেকশন হয়, ইনফেকশিয়াস ডিজিজ। এবং এই হেপাটাইটিস ব্যাপারটা হচ্ছে কি ইনফ্লেমেশন হয় সেখানে। আমাদের যে লিভার, সেটাকে হেপা বলা হয়, তার কিন্তু ইনফ্লেমেশন হয়, ফুলে যায় এবং সেখানে সমস্যার সৃষ্টি হয়, ইনফেকশনও হয়। এবার এই হেপাটাইটিস এইটা হলেও কিন্তু দেখা যাচ্ছে মানুষ কিন্তু অনেক ভুগতে হয় এবং অনেক সময় এটা কিন্তু বাড়াবাড়িও হয়ে যায়। তার জন্য বিভিন্ন ভ্যাকসিনও বেরিয়েছে। যাই হোক, তো বলবো যে হেপাটাইটিস ছাড়াও যে রোগগুলো আরো কমন আজকালকার দিনে বেশি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আপনার ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভারের সমস্যা কিন্তু খুব মারাত্মক। ফ্যাটি লিভারের সমস্যা কেন খুব মারাত্মক বললাম, এটাকে কিন্তু অনেকে নেগলেক্ট করে। যে ধরুন কেমন হয়, ধরুন কারো পেটে ব্যথা হচ্ছে, ডাক্তার দেখাতে গিয়ে ডাক্তার একটা আলট্রাসোনোগ্রাফি করতে দিল, দেখা গেল সেখানে ফ্যাটি লিভার বেরিয়েছে। তখন কি বলবে, এটা অনেকেরই থাকে। অনেকের থাকাটা বড় কথা না, যার আছে সে কি অসুবিধায় পড়তে পারে সেটা জানতে হবে। ফ্যাটি লিভার কিন্তু দেখুন প্রথমে হয় কি, নর্মাল ফ্যাটি লিভার আছে, ফ্যাট আমাদের মানে ভাইটাল অর্গানস এর মধ্যে থাকে, সেটা একটা যতটুকু দরকার। এবার তারপরে গ্রেড 1 ফ্যাটি লিভার হলো, তারপরে ওটা ট্রিটমেন্ট না হলে আস্তে আস্তে গ্রেড 2 হবে, তারপরে সেটা ট্রিটমেন্ট না হলে আস্তে আস্তে গ্রেড 3 হবে। এই গ্রেড 3 পরে কিন্তু লিভারটা খারাপের দিকে চলে যাবে, তখন আর গ্রেড 4 এ হওয়ার চান্স নেই। ঠিক আছে, আরো যে বড় বড় রোগগুলো সেগুলো আমরা জানি, যে সিরোসিস অফ লিভার, যেখানে লিভার সেল পুরো ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারপরে তো লিভার ক্যান্সার রয়েইছে। অনেক সময় আমরা দেখি লিভারের মধ্যে বিভিন্ন সিস্ট হয়েছে, বিভিন্ন প্রবলেম আসছে। তো এগুলো কিন্তু একটা থেকে আরেকটা, এগুলো লাইফস্টাইল ডিসঅর্ডার, মানে আমাদের জীবন যে লাইফস্টাইল, দৈনন্দিন জীবনের যে আমাদের মানে দিনচর্যা বলে যেটা আয়ুর্বেদাতে, সারাদিন আমি কি করছি সেটার উপরে নির্ভর করে কিন্তু এই প্রবলেমগুলো আসে। এই যে আমি যেটা ফ্যাটি লিভার বললাম, কাদের হয়, যারা খুব বেশি মদ খায় তাদের হয়। এবার যারা মদ খায় না, ধরুন একজন মহিলা, সে তো আর ড্রিঙ্ক করছে না নর্মালি, তো তাহলে তার কেন হয়ে গেল? যারা নন অ্যালকোহলিক, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা বললাম মদ খাওয়া থেকে হয়, আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, যারা মদ খায় না তাদের হয়। তাহলে তাদের কেন হচ্ছে? তাদের হচ্ছে কারণ তারা যে খাদ্য খাবারগুলো খাচ্ছে সেটার মধ্যে চর্বি জাতীয় রেড মিট, ঠিক আছে, রেড মিট থেকে প্রচন্ড বেশি চর্বি আমাদের শরীরে যায়, সেই রেড মিট যারা বেশি খাবে তাদের হতে পারে। যারা প্রচন্ড মাত্রায় তেল মশলা দিয়ে রান্না করা খাচ্ছে তাদের হতে পারে। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সেগুলো থেকে তো আসছেই। বাড়িতেও যারা খুব বেশি তেল মশলা দিয়ে কষিয়ে রসিয়ে রান্না করে খায় তাদের কিন্তু এই প্রবলেমটা হবে। তো খুব সাবধান, ফ্যাটি লিভার কিন্তু সবারই হতে পারে এবং বাড়তে বাড়তে অন্যদিকে টার্ন নিয়ে নিতে পারে। এটা যদি না সামলানো হয় সঠিক টাইমে, তাহলে কিন্তু প্রবলেমে পড়তে হবে। একদম। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, নমস্কার বাবু। বলুন কি সমস্যা? কি কে সমস্যা? বলছেন? আন্টি দাস। আপনাকে একটা কথা বলছি, আপনি কথাগুলো বলছেন খুব সুন্দর। এবার আপনার এই অ্যাওয়ারনেসটা খুব দরকার। আপনার মতো আরো যাতে লোকেরা এইটা নিয়ে আমাদের টিভি প্রোগ্রামটা দেখে, সবাইকে সচেতন করবেন। আপনি আমাদের নিয়মিত মানে কি বলবো, বন্ধু, শ্রোতা। একদম ভিউয়ার। তার জন্য আপনার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি মানুষকে আরো সচেতন করুন যে এই রোগগুলো থেকে নিজেকে সুস্থ করতে হবে। আপনার বাড়ির অনেকেই অসুস্থ ছিল এবং তাদেরকে নিয়ে আসুন, ঠিক আছে? নিয়ে এলে কি হবে, আমরা চিকিৎসা করে তাদেরকে সুস্থ করতে পারবো। আপনার মায়ের প্রবলেম, বাবার প্রবলেম, তারপরে আপনার ছোট একটা মেয়ের কথা বলছিলেন, তাদের প্রবলেম, এগুলো নিয়ে আসুন, ঠিক আছে? টিভিতে তো প্রোগ্রাম সবাই দেখবে, দেখে ভুলে গেলে চলবে না, আবার পরের দিন দেখতে হবে। দেখে দেখে আরো নতুন নতুন জানতে পারবেন। ডেইলি একই টপিক নিয়ে আলোচনা হলেও কিন্তু আরো এক্সট্রা কিছু কথা জুড়ে যায়। একই সাথে সব কথা বলা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু লাইভ কলিং হচ্ছে এটা, ঠিক আছে? তো আপনারা বারে বারে ফোন করবেন, আরো প্রশ্ন করবেন, আরো জানবেন। তার পাশাপাশি যার যে সমস্যাটা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে চলে আসবেন, তাহলে আমরা আপনাকে সেই রোগটা থেকে সারিয়ে তুলতে পারবো। টাইম থাকতে আসতে হবে। যদি সব শেষ হওয়ার পর হাতে সময় নেই তখন আসে কোনো মানুষ, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায়, ঠিক আছে? আমাদের তখন খারাপ লাগে।
তার জন্যই বলবো আপনারা তাড়াতাড়ি চলে আসবেন যার যেটা সমস্যা আছে। আর সবাইকে সচেতন করুন, সবাইকে অ্যাওয়্যার করুন। এত সুন্দরভাবে আমরা প্রোগ্রামটা করার বিশ্লেষণ চেষ্টা করা করি, হয়। কেন বলুন তো? আমাদের অনেক মানে কাজের চাপ থাকা সত্ত্বেও আমরা লাইভ প্রোগ্রামগুলো করি এই জন্য যাতে আপনারা প্রশ্ন করতে পারেন। তাহলে আপনাদের প্রশ্নটার উত্তর যদি আমি দিতে পারি, আমরা দিতে পারি, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার কোনটা সঠিক সমস্যা, তখন কখন কি করতে হবে, কখন ডাক্তারবাবুকে গিয়ে দেখাতে হবে, এগুলো বুঝে যাবেন। তার জন্যই বলবো আপনার পাশে রিলেটিভরা হোক, কোনো বন্ধু বান্ধব হোক, যাদেরই সমস্যা দেখবেন তাদেরকে এই সমস্যা আমাদের এই প্রোগ্রাম সম্বন্ধে বলবেন, তাদেরকে সচেতন করবেন। আপনি যেটা বুঝছেন তাকেও বোঝাবেন এবং টিভিতে প্রোগ্রাম দেখতে বলবেন। তাহলে কি হবে, তারাও কিন্তু নিজেদের কথাগুলো আমাদের বলতে পারবে এবং প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, হ্যাঁ আজকে কি আপনি কিছু জানবেন কোনো সমস্যা নিয়ে, রোগে? হ্যাঁ, আপনার পায়ে ব্যথা তো, পা ফুলে পা ফুলে যাচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, আপনি টিভিতে শুনুন। এই যে পা ফুলে যাচ্ছে তার অনেকগুলো কারণ থাকে। অনেক সময় কিডনির সমস্যা থেকেও পা ফোলে, অনেক সময় প্রেসারের থেকেও ফলে। প্রেসারের কিছু ওষুধ আছে সেগুলো খেলেও কিন্তু অনেক সময় দেখেছি পা ফোলে, বা আঘাত পেলে বা ব্যথা থেকেও কিন্তু, মানে ধরুন আর্থারাইটিস বা কিছু, সেগুলো পা ফোলে। পা ফোলা মানে ওখানে আমার রস জমছে, সোয়েলিং হচ্ছে, ঠিক আছে। এই সোয়েলিংটার কোনো না কোনো একটা কারণ থাকতেই হবে, শুধু শুধু হবে না। তাহলে সবার হতো, এটা যদি নর্মাল হতো তাহলে সবার হতো। সবার যেহেতু হচ্ছে না তার মানে এটা নর্মাল না। তাহলে কি করতে হবে, কি করলে এই সোয়েলিংটা কমবে জানতে হবে। সেটা জানতে গেলে কি কারণে সোয়েলিংটা হচ্ছে, এটা হচ্ছে, দেখুন কোনো সিমটম, কোনো রোগ না, রোগের জন্য সিমটম তৈরি হয়, ঠিক আছে। ব্যথা, হাজারো রকমের ব্যথা আছে, তার হাজারটা কারণ থাকতে পারে। সেই কারণটা আমাদের খুঁজে বার করতে হবে। যদি আপনি সেই ব্যথার চিকিৎসা করেন তাহলে রোগের চিকিৎসা হলো না, ব্যথাটাকে আপনি ভুলিয়ে রাখলেন, আপনি অনুভব করলেন না। কিন্তু ব্যথার কারণটা যতক্ষণ না আপনি সারিয়ে তুলবেন, সারা জীবন ধরেই মাঝে 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 ওষুধ খেয়ে যেতে হবে। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কিন্তু এই ট্রিটমেন্টটা হয়, যে কারণে আপনার ব্যথা হয়েছে, যে কারণে আপনার পা ফুলেছে, যে কারণে আপনার রাতে ঘুম আসছে না, এই যে এক একটার পর এক একটা মানে সমস্যাগুলো আপনারা চোখে দেখতে পাচ্ছেন, তার কারণটা যখন আমরা চিকিৎসা করব, অটোমেটিক আপনি পার্মানেন্টলি সুস্থ হয়ে যাবেন। একদম সেটাই। এখানে আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, আপনারা জানেন, একদম ভেষজ গুণ সমৃদ্ধ, প্রাকৃতিক উপায়ে, মানে একদম প্রকৃতির দান যেটা বলবো, নির্যাস, প্রকৃতির নির্যাস, এবং সেটা দিয়েই কিন্তু ঔষধের মাধ্যমে আপনি কিন্তু সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাচ্ছেন। তার সাথে সেখানে পঞ্চকর্ম থেরাপি, মেডিটেশন, তার সঙ্গে সেখানে কিন্তু আরেকটি যে ডিভিশন বা ডিপার্টমেন্ট রয়েছে সেটা কিন্তু অ্যাস্থেটিক ডিপার্টমেন্ট, সেখানে লা এলিগেন্স, সেখানে কিন্তু স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট হয় এবং সৌন্দর্য নিয়ে ট্রিটমেন্ট হয়। যে হয়তো আপনার সৌন্দর্যে কোনোভাবে ঘাটতি হয়েছে, অর্থাৎ কোনোভাবে আপনার রূপটা দিনকে দিন হয়তো ঝলসে যাচ্ছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, বা কোনোভাবে মেচেদা, নানান যে সমস্যাগুলো, লটস অফ প্রবলেমস তৈরি হয়, সেটা থেকে কিভাবে আপনি রেহাই পাবেন। এনবিপি কিন্তু আপনার সঙ্গে সর্বক্ষণ রয়েছে, সেখানে বিভিন্ন চিকিৎসা রয়েছে এবং সেই চিকিৎসায় কিন্তু ডাক্তারবাবুরা সাকসেসফুল। আর একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ, বর্তমান থেকে বলছি, সমস্যাটা বলুন। পেটের ব্যথা, পেটের ব্যথা, পেটের হওয়ার পরে পেট ব্যথা করছে। কতদিন ধরে হয়েছে এটা? 15 দিন হয়ে গেল। পেটের ব্যথা কি মানে খাবার খেলে ব্যথা করে, না এমনি খালি পেটে থাকলে ব্যথা করে? না, খেলেই ব্যথা। খেলে ব্যথা করে। পায়খানা পরিষ্কার হয়? না না। হ্যাঁ, দেখুন আমাদের যদি পায়খানা আপনি শুনতে থাকুন, আমি আর বলছি। কিছু বলবেন? আর কিছু জিজ্ঞাসা আছে? না না। আচ্ছা, শুনতে থাকুন। পায়খানা যদি পরিষ্কার না হয় তার মানে কি, ধরুন আমাদের পেট একটা বেলুনের মতো জিনিস এবং তার পাশাপাশি আমাদের ইন্টেস্টাইন আছে, ঠিক আছে, বৃহদান্তর, ক্ষুদ্রান্তর যেগুলো আছে, তারপরে আছে কি আমাদের যে আমাদের মলদ্বার, অ্যানাস বলি, তার আগে আছে রেকটাম। এই যে আমরা খাই আমাদের স্টমাকের মধ্যে, ওটা খাবারটা কিন্তু প্রথমে হজম হওয়া শুরু করে, তারপরে কিন্তু স্মল ইন্টেস্টাইন যেটা, সেটার ভিতর দিয়ে পাস করতে থাকে। পাস করতে গিয়ে যেটা ভালো জিনিস, যেটা আমাদের পুষ্টি, সেটা কিন্তু আমাদের শরীরের মধ্যে চলে যায়, প্রথমে লিভারে, লিভার থেকে রক্তে চলে যায়। আর যেটা ছিবড়ে, ঠিক আছে, আমরা কি করি একটা জিনিস খেয়াল করবেন, আমরা আখ খাই। আখ খেলে কি করি,
আখের রসটা খাই, ছিবড়েটা কি ফেলে দিই, ওটা তো আমাদের শরীরের ভিতরে নিই না, কারণ ওই রসটাই আমার প্রয়োজন। যখন কোনো ফলের জুস তৈরি করা হয়, রসটা সংগ্রহ করা হয়, আর বাদ বাকি পার্টটা ফেলে দেওয়া হয়, কারণ ওটা আমার শরীরে অতটা দরকার নেই। ঠিক আছে, এইবার আমার শরীরের ভিতরে গিয়েও এরকম একটা প্রক্রিয়া হয়, যেটা আমার শরীরের জন্য দরকার সেটা শরীর নিয়ে নেবে, বাদ বাকিটা কি হবে, মলের দ্বারা আমাদের পটির সাথে সেটাকে বের করে দেবে। এই যে পটির সাথে যেটা বের করছে সেটা আমার শরীরের দরকার নেই, তার মানে ওটা খারাপ, শরীরের জন্য খারাপ, অপ্রয়োজনীয়। এবার সেটা কি হয়, আস্তে আস্তে পচতে থাকে, ফার্মেন্টেড হয়। ঠিক আছে, এবার এই জিনিসটা যদি শরীর থেকে বেরিয়ে না যায় তাহলে কিন্তু ওখানে গ্যাসের সৃষ্টি হবে। এবার যদি আপনার পায়খানা পরিষ্কার না হয়, কনস্টিপেশন থাকে, তাহলে পেটের মধ্যে কিন্তু গ্যাস তৈরি হয়ে থাকবে, এবং তখন যখন আপনি খাদ্য খাবার খাবেন, প্রথমত হজম হতে চাইবে না, দ্বিতীয়ত হচ্ছে কি আপনার পেটে ব্যথা হতে পারে, মোচড় দিতে পারে, পেটের মধ্যে মোচড় দিয়ে ব্যথা, বা আইঢাই লাগতে পারে, খেলে মনে হচ্ছে যেন আর খাবো না, বা খেয়ে ফেললে জোর করে মনে হবে যেন বমি করে ফেলবো। এই ব্যাপারগুলো কিন্তু একটার পর একটা আসতে থাকে, আর যখন এগুলো বেশি দিন ধরে থাকতে থাকে তখন দেখা যায় আমাদের ক্রনিক ডিজিজ হয়, আইবিএস এর মতো ইরিটেবল বাউল সিনড্রোম হতে পারে। আবার অনেকের দেখা যাচ্ছে হাইপার অ্যাসিডিটির সমস্যা হয়ে গেল, যে জিইআরডি বলে যেটা, সেটা হতে পারে। অনেকের দেখা যায় যে লিভারের ওপরে এফেক্ট করছে। এরকম পেটের বিভিন্ন সমস্যা কিন্তু আমরা ফেস করব। তাই আপনি একটা আগে কাজ করুন, আপনি একটা এমন ভাবে খাদ্য খাবার খাবেন, জল খাবেন, গরম জল বেশি করে, খাদ্য খাবার একটু বুঝে খাবেন, রাত্রে হালকা খাবেন, ফাইবার জাতীয় খাদ্য খাবার খাবেন। ঠিক আছে, যাতে শাকসবজি থাকে, শাকসবজি ফলমূল, এতে ফাইবার বেশি আছে, ওগুলো খাবেন, যাতে যেভাবে করে হোক আপনার পায়খানা কিন্তু পরিষ্কার হতে হবে। পায়খানা পরিষ্কার করলে দেখবেন পেট হালকা হয়ে যাচ্ছে, আর এই ব্যথাটা কিছু থাকবে না। একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? রাজ সরকার মালদা থেকে বলছি। বলুন, কি সমস্যাটা বলুন। নাকের হাড় ব্যথা আছে, একটু ঠান্ডা লেগে যায়, আর পেটগুলো পিছু পিছু লাগে, আর কিডনিতে ময়লা জমে গেছিল। আর কোথায় ময়লা জমে গেছিল? হ্যাঁ, পেটে ঘা আছে বলতে। পেটে ঘা কোথায় আছে? ইনফেকশন আছে, আলসার বলছে, আর পেটের যে থলিটা আছে ওখানে ইনফেকশন বলছে। দাঁড়ান, আমি অনেকগুলো বললেন তো, আমি আগে শুনে নি। একটা হচ্ছে বলছেন আপনার আলসার আছে, তাই তো? হ্যাঁ, বলছে আলসার। পেটে আছে আলসার, তাই তো? ঘা আছে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি বললেন আপনার? নাকে বেঁকে আছে, তাই বললেন? হ্যাঁ, আর ঘাড় ব্যথা আছে, মালদা মেডিকেল করেছিল, অপারেশন করতে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি কি কোনো নেশা করতেন? অনেকদিন আগে করতাম, 6-7 বছর আগে। এখন আর খায় না, 5 বছরের পর। কি খেতেন? অ্যালকোহল খেতেন? হ্যাঁ, অ্যালকোহল। আর ঘাটা কতদিন হয়েছে? হ্যাঁ, ঘা কতদিন হয়েছে? ঘা হয়ে গেছে অনেকদিন ধরে, পেট জ্বলে তো, ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, বলতে পেটে ঘা হয়ে গেছে। ঠিক, আপনি শুনুন, আমি বলছি। আপনি শুনুন টিভি। দেখুন, এই ঘা যেটা হয়েছে পেটের ভিতরে, এটাকে আলসার বলছে। ঠিক আছে, এবার এই আলসারটা যেটা আপনাকে ডাক্তারবাবু বলে দিয়েছে, এটাকে সারাই না করলে আলসার আস্তে আস্তে বাড়বে, অনেক সময় কিন্তু এটা ক্যান্সারের দিকেও চলে যায়। আপনাকে ভয় দেখাচ্ছি না, যেটা হতে পারে সেটাই বলছি। পেটে ঘাটাকে আপনার সারাতে গেলে প্রথম যেটা করতে হবে, খাদ্য খাবার পুরো চেঞ্জ করতে হবে। কিভাবে? ওই নেশা তো করাই যাবে না, কোনো নেশাই করা যাবে না, কারণ দোক্তা পাতা হোক, মানে সাদা পাতা হোক, জর্দা হোক, সেগুলোও যেমন, সিগারেট হোক, এগুলোও কিন্তু আলসারের ক্ষতি, কারণ এই সবগুলোর রস আমার পেটের ভিতরে কিন্তু যাবে। তার পাশাপাশি মদ তো আপনি ছেড়েই দিয়েছেন, এটা ভুলেই যান, দুটোই করা যাবে না, কোনো নেশা করা যাবে না, এটা মাথায় রাখুন। দ্বিতীয়ত, বাইরের খাওয়া পুরো বন্ধ করে দিন। যদি সুস্থভাবে বাঁচতে চান, আমি যা বলছি সেটা করুন। বাইরের খাবার পুরো বন্ধ করে দিন, এবং বাড়িতে কষিয়ে রসিয়ে অনেক তেল দিয়ে খাওয়া চলবে না। যত সেদ্ধ জাতীয় খাবার খাবেন তত আপনি সুস্থ থাকবেন। ঠিক আছে, আর একটা কাজ করবেন, খালি পেটে একদম থাকবেন না। আলসারটা কি হয়, আমাদের যে একটা মিউকাস মেমব্রেন থাকে, ওই মেমব্রেনটা নষ্ট হয়ে গিয়ে পেটে আলসার হয়।
এবার আপনি যখনই খালি পেটে থাকবেন, পেটে অ্যাসিড তৈরি হবে, অ্যাসিডটা কি হবে, ওই ঘাটাকে আরো খাবে, খেতে খেতে ঘাটাকে আরো বাড়িয়ে দেবে। পরে দেখা যাবে যে আপনার পেটে আলসারের থেকে রক্ত বেরাচ্ছে, এবং আলসার থেকে রক্ত বেরালে আপনি বুঝবেন কিভাবে, পায়খানা কালো হবে। ঠিক আছে, পায়খানা কালো হওয়া মানেই আপনার ওই ব্যাপারটা না, কিন্তু আলসার থেকে ব্লাড বেরোলে মানে বদ রক্তটা যখন বেরায় তখন কালারটা কালচে হয়। ওটা পরীক্ষা করলেই বোঝা যাবে যে কি আছে না আছে। তো এইভাবে মেনটেন করতে হবে, পায়খানা পরিষ্কার রাখতে হবে। আর একটা, ঝাল মশলা, গরম, অতিরিক্ত গরম খাবার খাবেন না। আর শরীরের মধ্যে যেগুলো খাবার খেলে শরীর গরম করে দেয় সেগুলো খাবেন না। আপনি লাউ খান, পটল খান, ঝিঙে খান, এই ধরনের খাবারগুলো খান। বেশি তেতোও খাবেন না। অতিরিক্ত তেতো খেলে অ্যাসিড তৈরি করে শরীরে, এবং সেখান থেকে কিন্তু আপনার ওটার মধ্যে এফেক্ট করতে পারে। ভিটামিন সি খাওয়া খুব ভালো। ঠিক আছে, ভিটামিন সি যেই খাবারে আছে সেগুলো খাবেন। সেগুলো কি করে, ওই জায়গাটা একটা প্রলেপ দেয়। যদি দুধ খেলে গ্যাস না হয় তাহলে দুধ খেতে পারেন, কারণ দুধ খেলে ওখানে একটা তকমা লাগে যায়, মানে একটা প্রলেপ লাগে, যেহেতু দুধের মধ্যে আমাদের কি থাকে, ক্রিম থাকে। তো অন্য যদি কোনো সমস্যা না থাকে বা হজমের সমস্যা না থাকলে এগুলো খেতে পারেন। আর জেনারেলি যাদের আলসার হয়েছে, তার মানে পেটের গন্ডগোল তাদের আছেই। এত দিন ধরে ড্রিঙ্ক করেছেন, আপনার লিভারটাও কিন্তু চেক করা দরকার। একবার আমাদের কাছে আসুন। আরেকটা কথা বলবো, যে আপনার যে নাকে কি আছে, বেঁকে আছে বলছেন, ওটা পলিপ থাকতে পারে। নাকে পলিপ থাকলে কিন্তু নাকে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আবার অনেক সময় দেখা যায় যে ব্লাডও বেরাচ্ছে, অনেক সময় অনেক কিছু হতে পারে। তো এগুলো ঘাবড়ানোর কিছু নেই, কিন্তু রোগটাকে পুষে রাখবেন না। অনেকদিন ধরে পুষে রেখেছেন, এবার আমাদের হেল্পলাইনে কল করুন, চলে আসুন, আমাদের এখানে ডাক্তারবাবুদের দেখান। ওনারা দেখলেই বুঝবেন আপনার কোন রোগটা কতটা বাড়াবাড়ি হয়েছে, সেইভাবেই চিকিৎসা চলবে। আস্তে আস্তে দেখবেন সবগুলো রোগকেই কমিয়ে আনা যাবে। একদম, আমি অবশ্য বলে দেবো, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এক্সপার্ট ডক্টরদের আপনারা কোথায় কখন পেয়ে যাচ্ছেন তার শিডিউলটা জানিয়ে দিচ্ছি। এপ্রিল মাসের বনগাঁতে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, ক্যানিংয়ে থাকছেন ডক্টর আর দে, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, আসানসোলে থেকে থাকছেন ডক্টর বি শর্মা, এবং বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, মালদহে থাকছেন ডক্টর এস ঘোষাল, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, যিনি আমাদের আজকের গেস্ট ডক্টর, দুর্গাপুরে থাকছেন ডক্টর বি শর্মা উপস্থিত থাকছেন, কোচবিহারে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, দিল্লিতে থাকছেন ডক্টর বি শর্মা, রায়গঞ্জে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, মেছেদাতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, এবং শিলিগুড়িতে থাকছেন ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, আরামবাগে থাকছেন ডক্টর এ হালদার, আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, এবং শিলচরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। এবং আলিপুরদুয়ারে সেটা কিন্তু ওপেনিং হচ্ছে, সেটা কিন্তু 27/4/25 হচ্ছে, 27 তারিখ এপ্রিল মাসে। সেখানে কিন্তু প্রথম দিনে উপস্থিত থাকছেন ডক্টর বি শর্মা, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডিরেক্টর থাকছেন উপস্থিত, এবং জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গৌহাটিতে থাকছেন ডক্টর এস ঘোষাল, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, ডিব্রুগড়ে থাকছেন ডক্টর বি শর্মা, এবং ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার। আর আপনাদের একটা গুড নিউজ তো দিয়েছি আমরা, মে মাসে কিন্তু 11ই মে রানীহাটিতে সেটা কিন্তু আপনারা সেখানেও চেম্বার হচ্ছে। অবশ্যই আপনারা তার জন্য কিন্তু আপনাদের দুটি ফোন নাম্বার রয়েছে, ফোন নাম্বারের মাধ্যমে আপনারা একটু ডিটেলসটা জেনে নেবেন। হেল্পিং নাম্বার 9830235527 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9830235537। এই দুটি নাম্বার কিন্তু হেল্পিং নাম্বার, যার মাধ্যমে আপনি ডিটেলসটা জানতে পাচ্ছেন যে আপনার বাড়ি থেকে চেম্বার কতটা কাছে না দূরে, সেগুলো জানার জন্য, এবং কোন ডক্টররা কখন কোথায় আসছেন বসছেন সেই বিষয়ে কিন্তু আপনার ডিটেলসটা পেয়ে যাচ্ছেন। আর যদি কোথাও ট্রিটমেন্ট করে থাকেন, সেটা কিন্তু প্রপার ট্রিটমেন্টের জন্য সেই আপনার প্রেসক্রিপশন এবং রিপোর্টগুলো কিন্তু আপনারা আনবেন। একদম আমাদের সময় শেষ, অবশ্যই আবার আমরা লাইভ অনুষ্ঠানে ফিরে আসবো আরেকটি নতুন রোগ সংক্রান্ত বিষয় টপিক নিয়ে। সুস্থ থাকুন, সবল থাকুন, সতেজ থাকুন, এবং আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, এনপিপির হাত ধরুন, সকলে ভালো থাকবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, নমস্কার।